ক্লায়েন্টদের কিচিরমিচির, বসের রাগারাগি, পারিবারিক সমস্যা থেকে দূরে, বহু দূরে মানুষ গিয়ে যখন একটু শান্তির নিঃশ্বাস ফেলতে চায়, তখন যদি সেই শান্তির নিঃশ্বাসও কোলাহলপূর্ণ হয়, তাহলে মানুষের মাথা আর কতক্ষণ ঠিক থাকে। ঘুরতে গেলে অনেকেই আছেন যারা একটু নিস্তব্ধতা পছন্দ করেন। গোয়া ভ্রমণের ক্ষেত্রে সেটির পারফেক্ট জায়গা হলো সাউথ গোয়া। নর্থ গোয়ার বিচের মতো এত কোলাহলপূর্ণ নয়, এত জমজমাটপূর্ণ নয়, এত শোরগোলপূর্ণ নয়। শান্ত নিরিবিলি পরিবেশ এই সাউথ গোয়া। আজকে আমাদের ভ্রমণ সেই সাউথ গোয়াতে। আমাদের গোয়া সিরিজের বিগত 5টি পর্বে আমরা গোয়াতে পৌঁছানো, পাঞ্জিম, ওল্ড গোয়া এবং নর্থ গোয়া ঘুরে কমপ্লিট করেছি। গতকালই আমরা এসে পৌঁছেছি সাউথ গোয়াতে। আজ আমাদের সাউথ গোয়া এক্সপ্লোর করার পালা। আজকের দিনটাতে আমরা দুর্দান্ত মজা করব এবং ভিডিওটিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা গোয়া মানেই শুধু নর্থ গোয়া ঘুরে চলে যান, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি একটু সারপ্রাইজিংও বটে, কারণ আমরা আজ এমন কিছু জায়গা এক্সপ্লোর করব যা আগে আমি কখনো দেখিনি এবং আপনাদের কাছেও হয়তোবা এটি নতুন হতে পারে। তো চলুন ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে এবং কমেন্টে জানিয়ে কবে যেতে চান গোয়াতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে আজকের ভিডিওটি শুরু করা যাক। গোয়া ডে 5। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আমাদের হোটেলটাকে একটু ভালো করে দেখে নিলাম। হোটেলের বাইরেই আছে সুইমিং পুল, দোতলা হোটেল, বেশ সুন্দরভাবে ডেকোরেটিভ। আমরা এটা অনলাইনে গোয়াইবিওর মাধ্যমে বুকিং করেছিলাম। পড়েছিল পার নাইট 900 টাকা করে, অর্থাৎ মাত্র 2700 টাকায় আমাদের এই বুকিং কমপ্লিট হয়ে গেছিলো। যদিও এই রুমটি নন এসি, কিন্তু তবুও কোনো সমস্যা নেই, কারণ সাউথ গোয়াতে এতটাও গরম নেই যে আপনার এসি রুম লাগবে এবং আমাদের রুমও বেশ বড়ই ছিল, তার জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি। আমাদের রিসর্ট থেকে একটু হাঁটা দূরত্বেই কোলভা বিচ। কাল রাতে আমরা সেখানেই ছিলাম, তবে আজ কোলভা বিচে নেমে স্নান করার ইচ্ছা আছে। তার আগে আমরা প্ল্যান করেছি যে সাউথ গোয়ার কিছু অফবিট ডেস্টিনেশন আমরা ঘুরে দেখব। সেই কারণে আমরা একদিনের জন্য স্কুটি রেন্ট নিয়ে নিলাম। কোলভা থেকে আমরা স্কুটি নিয়ে নিলাম আজকের। কালকে একজনের নাম্বার নিয়ে এসেছিলাম, তাকে ফোন করেছি, সে হোটেল অবধি রিজে চলে এসে। এখন আপাতত অফ সিজন বলে তার জন্য 400 টাকা নিল, আর যে 500 টাকা চাইছিল, আর যে 300 টাকা বলে লেখা ছিল, সেটার ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করেছিলাম, সে ফোন ধরেনি, তো 400 টাকাটাই নিতে হচ্ছে। আজ আমরা সাউথ গোয়ার লোকাল সাইট সিন করবো। বহু জায়গায় যাওয়ার আছে এবং এক্সপ্লোর করা আছে নতুন নতুন জিনিসগুলি, তো সেগুলো দেখাবো সঙ্গে স্কুটিতেই। আর এখানে মানে মোটামুটি আর কোনো ডিপোজিট নেয়নি, 400 টাকায় নিয়েছে। সন্ধ্যে 6টার মধ্যে স্কুটি ফেরত দিতে হবে, 6টা সাড়ে 6টার মধ্যে স্কুটি ফেরত দিতে হবে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আমরা এখান থেকে বেরোবো আমাদের ডেস্টিনেশনের দিকে। তো চলুন সঙ্গে থাকুন, আজকে জার্নিটাও হেভি সুন্দর হতে চলেছে, দারুণ লাগবে আপনাদের। স্কুটি রেন্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম গোয়ার গ্রামের অলিগলি ধরে সালাওলিম ড্যামের দিকে। কোলভা বিচ থেকে সালাওলিমের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। আমরা প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে এই দিকে এগোচ্ছি। গোয়া দুটি জেলাতে বিভক্ত, নর্থ গোয়া এবং সাউথ গোয়া। গোয়া মানেই যে শুধু বিচ তা নয়, গোয়ার বেশিরভাগ মানুষ শহরে থাকলেও গোয়ার কিন্তু একটা আলাদা বাস্তব চিত্র আছে, সেটা হলো এর গ্রাম্য পরিবেশ। অনেকে হয়তো ভাবেন যে গোয়া খ্রিস্টান রাজ্য, তাই গোয়াতে শুধু চার্চই দেখা যাবে, কিন্তু আপনার জ্ঞানের জন্য বলে রাখি, গোয়াতে 66% হিন্দু আছে। তাই গ্রামের দিকে গেলে রাস্তার আশপাশ দিয়ে প্রচুর বড় বড় মন্দির আপনি দেখতে পাবেন। যদিও আমাদের এখন মেন ডেস্টিনেশন হলো সালাওলিম ড্যাম। তো 1 ঘন্টা 10 মিনিট ড্রাইভ করার পর আমরা চলে আসলাম সালাওলিম ড্যামের সামনে। এখানে আছে কিন্তু বোটানিক্যাল গার্ডেন কাম ইকো রেক্রেশনাল পার্ক, আর ভেতরে আছে সালাওলিম ড্যাম। এটা কিন্তু 35 কিলোমিটার। আমরা কোলভা থেকে আসলাম, ওখান থেকে 35 কিলোমিটার, সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট। ভেতরে এখানে এন্ট্রি ফি হচ্ছে 60 টাকা করে পার হেড এবং বাচ্চাদের 30 টাকা পার হেড। ভেতরে কিন্তু ড্রোন কোনো কিছু অ্যালাউ নেই, আমাদের ড্রোন ওখানে রেখে দিল। আর আইডি দেখিয়ে, অবশ্যই আইডি কার্ড নিয়ে আসবেন, আইডি দেখিয়ে ভেতরে এন্ট্রি করতে দেবে, তাছাড়া কিন্তু ভেতরে এন্ট্রি করতে দেবে না। মানে আইডি চেক করবে, লিখবে, তারপরে আপনাকে সই করতে হবে, তারপরে
আবার যাওয়ার সময় আপনাকে আইডি চেক করিয়ে ওখানে সই করে যেতে হবে, ঠিক আছে। আমাদের ড্রোনটা ওখানে রেখে দিল, ড্রোন অ্যালাউ নেই, তো আমরা যাব নর্মালি তুলবো এবং দেখাবো। বোটানিক্যাল গার্ডেনটা বেশ দারুণ সুন্দর, এই যে দেখুন। বেসিক্যালি স্যালাউলিম ড্যাম দেখার জন্য আপনার কাছ থেকে কিন্তু কোনো পয়সা নেওয়া হচ্ছে না, পয়সা নেওয়া হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেন দেখার জন্য। যদিও দুর্দান্ত সুন্দর এই বোটানিক্যাল গার্ডেনের পরিবেশ এবং খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে। মানুষজন এখানে খুব কমই আসেন, কারণ খুব কমই জানেন লোক। তবে আমরা আজ এসেছি এই সুন্দর জায়গাটি উপভোগ করতে। সকাল 9টা থেকে এন্ট্রি, আর আমরা আসলাম 10:30টার দিকে, মানে 11:15 বলতে পারো, 11:15টার দিকে। তো এখানে আমাদের আগে আর 3 জন এসে, আমরা 4 নাম্বার যাচ্ছি সামনে ড্যামের দিকে। ওই যে ড্যামের আওয়াজ পাওয়া যাচ্ছে। 10 মিনিট মতো হাঁটতে হবে। এখানে পুরো পাহাড় টাইপের করা, দারুণ সুন্দর লাগে। বোটানিক্যাল গার্ডেনটা পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে, হেভি লাগছে, মানে মাইন্ড ব্লোয়িং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই বোটানিক্যাল গার্ডেনটা মানে অপূর্ব সুন্দর, মাইন্ড ব্লোয়িং। জাস্ট এখানে যদি আসো তাহলে মন পুরো আনন্দে নেচে উঠবে, মানে নাচতে ইচ্ছা করবে, এরকম অবস্থা। তো রেইনি সিজন তো দারুণ সুন্দর বটেই, তারপরে অক্টোবর নভেম্বর মাসও এই জায়গাটা খুবই সুন্দর হয়ে থাকে। অ্যাকচুয়ালি বোটানিক্যাল গার্ডেনটা মেনটেন্যান্স হচ্ছে, এটা এন্ট্রি ফি নিচ্ছে, সেটার জন্য মেনটেন্যান্স হচ্ছে, সেটার জন্য দারুণ সুন্দর লাগবে। এখানে তুমি দেখো, দেখলে বুঝতে পারবে কত সুন্দর, মানে পুরো ঘাস, হ্যাঁ ঘাসে চারিদিক ভরে আছে, দারুণ সুন্দর লাগবে, মানে দারুণ সুন্দর, মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ, তো এখানে যদি আসো তাহলে অবশ্যই তোমার ঘোরাটা সার্থক হবে। তো আমরা এতটা সময় আসলাম, মানে এতটা জার্নি করে আসলাম, তো আমাদের একদম ক্লান্তি মিটে গেছে। দারুণ সুন্দর লাগছে এই জায়গাটায়, অবশ্যই আসা উচিত। এবং 2 সাইডে বসে বাচ্চারা যদি আসে এই জায়গাটায় দারুণ এনজয় করতে পারে, মানে চারিদিকে শুধু গার্ডেন আর গার্ডেন, গার্ডেনে বসে গড়াগড়ি খাও, লুটোপুটি খাও, যা খুশি করো, হেভি সুন্দর লাগবে। আমরা পরে শ্যুট করব, আগে আমরা ড্যামটা দেখব, তারপরে দেখাবো। সঙ্গে থাকুন আর ইনস্টাগ্রামে ফলো করে রাখুন। এখানকার দারুণ দারুণ ক্লিকস আমি ইনস্টাগ্রামে শেয়ার করব, সেই জায়গাটায় অবশ্যই কিন্তু যেতে ভুলবে না। চলো। আমরা নিচ থেকে হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। এই স্যালাউলিম ড্যামের একটি বিশেষত্ব আছে, এর ইউ আকৃতির স্পিলওয়ে। এরকম ধরনের স্পিলওয়ে প্রবাবলি ইন্ডিয়াতে 2টি আছে, একটি কেরালে এবং একটি এই স্যালাউলিম ড্যামে, অর্থাৎ গোয়াতে। তো আমরা চলে এসেছি সেই বিখ্যাত স্যালাউলিম ড্যামে। আমার পেছনে দেখতে পাচ্ছ এই স্যালাউলিম ড্যাম, এখান অবধি জলে ছিটে আসছে, মানে ভিজে যাচ্ছি লিটারেলি। দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা, অসাধারণ অপূর্ব সুন্দর দৃশ্য। এটা আর্টিফিশিয়াল হলেও এই জিনিসটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে কি বলবো আপনাদের। 140 ফুট উঁচু এই ড্যামটি 24 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এটা হলো স্যালাউলিম ড্যাম, এটা স্যালাউলিম রিভারের উপরে অবস্থিত। এটা গিয়ে কিন্তু তোমার মিলেছে জৌরি রিভারে, ঠিক আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ইউ শেপড স্পিলওয়ে, এটাকে স্পিলওয়ে বলে। এই যে নিচে নেমে যাওয়ার জলের যে স্টাইলটা, এটাকে স্পিলওয়ে বলে। জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে এই জায়গা থেকে, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। এই ড্যামের জল নিচে নেমে গেছে, ওপর থেকে জাস্ট অসাধারণ লাগছে। অবশ্যই এখানে আপনাদের আসা উচিত। সাউথ গোয়াতে এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস, ইউ শুড হ্যাভ ভিজিট দিস প্লেস। এই জায়গাটায় অবশ্যই আপনাদের আসা উচিত যদি সাউথ গোয়াতে এসে থাকেন। এই জায়গাটা আমার দারুণ লাগলো, এখানে দারুণ ফটোজেনিক, অনেক রিল তৈরি করব, অনেক ফটো নেব এবং এখান থেকে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণ দেখতে থাকুন এটাকে। 2.714 মিলিয়ন কিউবিক মিটার জল ধরে এটিতে। এখান দিয়ে জল পড়ার ফোর্স এতটাই বেশি যে জল চারিদিকে উপচে পড়ছে। যদিও জল উপচে পড়তে পড়তেই হঠাৎ করে বৃষ্টি নেমে এলো এবং আমরা এখানে আটকে গেলাম। কিছু সময় পর বৃষ্টি থামলে আমরা চিন্তাভাবনা করলাম যে এখান থেকে বেরিয়ে যাওয়া প্রয়োজন। এই যে এখান দিয়ে জলটা নিচে নেমে যাচ্ছে, জলটা নিচে নেমে যাচ্ছে, ওই সাইড দিয়ে যে আসছে জলটা নিচে নেমে যাচ্ছে। চলো দেখাই, এই যে জলটা নামছে দেখো। স্যালাউলিম ড্যাম ইজ এ মাইন্ড ব্লোয়িং ড্যাম আই হ্যাভ এভার সিন। দারুণ সুন্দর, এক্সট্রা অর্ডিনারি এই জায়গাটা। স্পিলওয়েটা ইউ শেপের বা রাউন্ড শেপ আপনি বলতে পারেন, জাস্ট দারুণ সুন্দর লাগছে। এটা যদি ড্রোনে নেওয়া যেত না তাহলে অপার মানে সৌন্দর্য ফুটে উঠতো, কিন্তু যেহেতু এখানে ড্রোন আনো অ্যালাউ নেই তার জন্য আমরা নিতে পারলাম না। তবে এখান থেকে যা সুন্দর লাগছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। চুমু
জুম এরিয়া, হ্যাঁ জাস্ট অসাধারণ, আমি কি বলবো। এখান থেকে বেরিয়ে আমরা সামনের দিকে এগোলাম। আজ আমরা যাব একটি হিডেন বিচে, কিন্তু যেতে যেতে রাস্তায় আমাদের পড়লো একটি সুন্দর মন্দির, যার নাম শান্তদুর্গা মন্দির। পন্ডা তালুকার কাভালেম পাহাড়ের পাদদেশে অবস্থিত এই শান্তদুর্গা মন্দিরটি চালান গৌড় সারস্বত ব্রাহ্মণ সমাজ। স্যালাউলিম ড্যাম থেকে এটির দূরত্ব ছিল 26 কিলোমিটার এবং পানাজি থেকে এটির দূরত্ব 30 কিলোমিটার। এই মন্দিরের সম্পূর্ণ নাম হলো শান্তদুর্গা বাল্লিকারিন টেম্পল, যার চূড়াতে দেওয়া আছে তামার প্রলেপ। আমরা ভেতরে প্রবেশ করলাম এবং দর্শন করলাম শান্তদুর্গার। গোয়াতে শুধু কিন্তু চার্চ নয়, প্রচুর মন্দির আছে, প্রচুর বড় বড় মন্দির আছে। রাস্তায় অনেক মন্দির দেখলাম এবং আমরা ড্যাম থেকে যাচ্ছি ক্যাবোদেরামা ফোর্টে, তো তার মাঝখানে একটা মন্দির দেখতে পেয়ে আমরা দাঁড়ালাম। এই মন্দিরটার উপরের চূড়াটা টোটালটাই তামা দিয়ে বাঁধানো, টোটালটাই তামা দিয়ে বাঁধানো। এটা হচ্ছে দুর্গা মন্দির। তো আমরা ভেতরে আসলাম, নমস্কার করলাম, দুর্গা মন্দিরের ভেতরে গেলাম এবং ভেতরে আছে রূপোর পালকি এবং অনেক কিছু। আমরা এখানে অনেক সময় কাটালাম, মোটামুটি আধ ঘন্টার মতো সময় কাটালাম। এবার পুজো দিয়ে এখান থেকে বেরোচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো রাস্তায় এরকম প্রচুর প্রচুর বড় বড়, মানে আমাদের ওখানে যেরকম ছোটো ছোটো মন্দির থাকে, এখানে ভীষণ বড় বড়, ভীষণ এরিয়া জুড়ে মন্দির। অরিজিনাল গোয়াকে এক্সপ্লোর করতে গেলে স্কুটিতে গ্রামের মধ্য দিয়ে সাউথ গোয়াতে ঘোরো, তাহলে তুমি প্রচুর জিনিস এক্সপ্লোর করতে পারবে। তো আমার তো এই জায়গাটা এক্সপ্লোর করে খুবই ভালো লাগছে। চলো আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা বেরিয়ে যাই। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো কোলা বিচ। এখান থেকে দূরত্ব 24 কিলোমিটার। আমরা এখন গোয়ার প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে এগোচ্ছি, যদিও এখানকার রাস্তা চমৎকার, দুর্দান্ত সুন্দর। তবে রাস্তার ধার পাশে কোনো বাড়ি নেই, কোনো হোটেল নেই, কোনো রেস্টুরেন্ট নেই, কিছু নেই, মানে একদম ফাঁকা শুনশান রাস্তা। স্কুটির টায়ার পাংচার হয়ে গেলেও আপনার কোনো কিছু করার নেই। তার জন্য আজকের ট্যুরটি যখন আপনি প্ল্যান করবেন, তখন যত তাড়াতাড়ি পারবেন হোটেল থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়বেন। আমরা এই শুনশান জায়গা কভার করে এগিয়ে গেলাম সামনের দিকে। সামনের দিকে এগোতেই টার্ন আসলো কোলা বিচের। এবার আমরা যাব 1-2 কিলোমিটার বেশ অফ রুটে। অফ রুট বলতে একদমই অফ রুট। বর্ষাকালে আপনি এখানে কিন্তু পড়েও যেতে পারেন স্কুটি নিয়ে, তাই সাবধানে চালাবেন। আমরা ধীরে ধীরে সাবধানে চালাতে চলে আসলাম কোলা বিচের ওপরের ক্লিফে। তো বন্ধুরা, শেষমেশ বহু সময় ধরে বাইক চালানোর পর আর তারপরে 1 কিলোমিটারের উপরে অফ রোডে আসার পর চলে আসলাম আমরা কোলা বিচে। এই ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, একদম পুরো ঢালু উপর থেকে ক্লিপ। আমরা যাব বিচের তলায়, ওখানে লাগুন আছে, সুইট লাগুন আছে, তো সেটাতে আমরা যাব। ওই রাস্তায় যেতে হবে। আলটিমেটলি এসে পৌঁছালাম, বেশি লোক নেই, 10-12 জন লোকই আছে এখানে। আর 2-3টে দোকান আছে, যে দোকানগুলোতে আপনারা লেমন সোডা ফোডা খেতে পারবেন। আর এই যে বিচটা দেখুন, অনেকে স্নান করছে, স্নান করে ঝোপের পেছনে গিয়ে ড্রেস চেঞ্জ করছে, ঠিক আছে, তো আপনারাও করতে পারবেন। আমরা যাব এখান থেকে বিচের দিকে, চলুন। ওপর থেকে আমাদের ধীরে ধীরে নিচে নামতে হচ্ছে কোলা বিচ যাওয়ার জন্য। তো ওপর থেকে অনেকটা নিচে নামতে হয়। আর এখানে চলছে কিন্তু কায়াকিং, এই যে লাগুনে কায়াকিং চলছে, দেখতে পাচ্ছ। কোলা বিচটা বেশ দারুণ সুন্দর বিচ, যদিও পাথুরে অনেক জায়গাতে। তবে এই বিচের একটি বিশেষত্ব হলো এখানকার সুইট লাগুন। লাগুন বলতে ছোট্ট জলধারা বা ছোট্ট নদী, এবং এটা মিষ্টি জলের নদী এবং জল সারাক্ষণ প্রবাহিত হতেই চলেছে। বর্তমানে এই হোয়াইট লেগুনে হচ্ছে কায়াকিং। আপনারা যদি চান তাহলে কায়াকিং করতে পারেন। কায়াকিং মানে ছোট্ট একটি নৌকাতে দুজন বসবেন এবং নৌকার দাঁড় নিয়ে আপনি নৌকাটিকে চালাবেন, এটিই বেসিক্যালি কায়াকিং। এর জন্য পার হেড আপনাকে গুনতে হবে 500 টাকা করে এবং আপনার সময় থাকবে 1 ঘন্টা মতো। তাই আমরাও এক্সাইটমেন্টে নেমে পড়লাম এই কায়াকিং করার জন্য। দারুণ মজা আসছে, দারুণ চালাচ্ছি। যদি একবার ডিগবাজি খেয়ে নিয়েছি জলের মধ্যে,
জলের হাইট বেশি না। কায়াকিং কি জিনিস খায় না মাথায় দেয়, এগুলো আগে কখনো করিনি, আগে কখনো জানতামও না, তাই এক্সাইটমেন্টে করার চিন্তা ভাবনা করলাম। তাছাড়া সোশ্যাল মিডিয়া তো আছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য এগুলি করতেই হয় একটু আধটু। আমি কয়েকবার ডিগবাজি খেয়েছি, জলের মধ্যে পড়ে গিয়েছি, মোবাইল প্যান্ট ভিজে গেছে, তবুও কায়াকিং করে চলেছি। বেশ প্রায় 1 ঘন্টা ধরে এদিক ওদিক কায়াকিং করলাম, ফটো তুললাম, ভিডিও করলাম, রিলস বানালাম, হাজারো জিনিস করলাম। দুর্দান্ত সুন্দর লাগে কিন্তু এই বিচ, এই সুইট লেগুন, এবং এই বিচেও অনেকে স্নান করছেন। যদিও এখানে আমার স্নান করার কোনো ইচ্ছা নেই, কারণ স্নান আমরা আজ করব কোলভাতেই। নিচে যখন এসেছিলাম তখন ভাবছিলাম যে এখানে লোক আসে কি আসে না, কিন্তু কায়াকিংয়ের লোকের হুজুগ দেখে বুঝতে পারলাম এখানে বেশ ভালোই লোক আসে। যদিও যারা আসেন তারা কাপেল এবং বয়স্করা নিচে নামেন না, কারণ অনেকগুলি সিঁড়ি ধরে ধরে আপনাকে নিচে নামতে হবে এবং সেগুলি ধরে আবার ওপরে উঠতেও হবে। তাছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নেই ওপরে ওঠার। তাই এই কোলা বিচে যারা আসতে চাইছেন এবং পায়ের হাঁটুতে ব্যথা আছে তারা এটিকে স্কিপ করুন। আমরা কোলা বিচ থেকে ওপরে উঠে আসলাম এবং এগিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, সেটি হলো ক্যাবো দে রামা ফোর্ট। গতবার যখন এসেছিলাম তখন না কোলা বিচ দেখেছিলাম না ক্যাবো দে রামা, তাই এবার সব কিছুই আমরা দেখছি। ক্যাবো দে রামা ফোর্টে ভেতরে ঢুকতে গেলে জাস্ট আপনাকে সাইন করে ভেতরে ঢুকতে হবে। এই ফোর্টে কোনো ধরনের কোনো এন্ট্রি ফি নেই, জাস্ট আপনি নিচে থেকে সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠবেন এবং ওপরে দেখবেন দুর্দান্ত সুন্দর দৃশ্য এবং পাশে ক্যাবো দে রামা বিচ। তো এখন আমরা আছি ক্যাবো দে রামা বিচে, ক্যাবো দে রামা ফোর্টে। এখন মেনলি আমরা ক্যাবো দে রামা ফোর্টে আছি। এই যে ক্যাবো দে রামা ফোর্ট 1763 খ্রিস্টাব্দে সুন্দর রাজবংশের আন্ডারে ছিল এই ফোর্টটি তৈরি করা হয়। তারপর এটিকে পর্তুগিজরা ইনভেশন করে নেয়। পর্তুগিজ ইনভেশনের পর এটা পর্তুগিজরা দখল করে নেয়। তারপরে 19 সেঞ্চুরিতে এটা কিন্তু ব্রিটিশদের একটা আধিপত্যের জায়গা ছিল এই জায়গাটা। এই যে আমি বসে আছি একটা তোপের ওপর, দেখতে পাচ্ছ, একটা তোপের ওপর। এরকম আরও তোপ আছে, ওই সাইডে দেখো, ওই সাইডে আরেকটা তোপ আছে। এরকম তোপ কিন্তু রাখা রয়েছে। এটা কোলা এরিয়াতে ক্যাবো নামক জায়গাতে অবস্থিত এবং এটার নাম রাখা হয়েছে রামের নামে, তার জন্য এটার নাম ক্যাবো দে রামা। তো রামের নামে এটা নাম রাখা হয়েছে। তো জায়গাটা বেশ সুন্দর, ভালো, এবং এখান থেকে যে বিচগুলো দেখা যাচ্ছে সাউথ গোয়ার সবকটা বিচই মাইন্ড ব্লোয়িং, কারণ এখানে নারকেল গাছ আছে প্লাস পাথুরে বিচ, দারুণ সুন্দর, দৃশ্যের দিক থেকে দারুণ সুন্দর। স্নান করাটা অতটা যুক্তিযুক্ত নয় কিন্তু দারুণ সুন্দর। আমরা ছেড়ে আসলাম ক্যাবো দে রামা বিচ ছেড়ে আমরা ফোর্টের দিকে আসলাম। ভেতরে কোনো এন্ট্রি ফি নেই, জাস্ট নামটা এখানে এন্ট্রি করতে হচ্ছে। বিকেল 5:30 অবধি আপনারা এখানে থাকতে পারবেন। আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনে। আমরা ক্যাবো দে রামা ফোর্টে প্রায় আধ ঘন্টা সময় কাটিয়ে এখান থেকে রওনা দিলাম ক্যাবো দে রামা বিচে যাওয়ার জন্য। কিন্তু ক্যাবো দে রামা বিচে আমরা যেতে পারলাম না। আমরা এসে দাঁড়ালাম ওপরের ক্লিফে, যেখান থেকে সূর্যাস্ত দুর্দান্ত সুন্দর দেখা যায়। তো এখন আমরা এসেছি ক্যাবো দে রামা বিচে। অ্যাকচুয়ালি এই বিচটাতে যাওয়ার জায়গার একটু অভাব আছে, এখান দিয়ে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে যেতে পারবেন কিন্তু স্নান করতে পারবেন না। ক্যাবো দে রামা বিচে স্নান করা যাবে না, কারণ পাথুরে বিচ, কিন্তু বিচটা অসাধারণ, অসাধারণ বলতে নারকেল গাছে ভর্তি, পাথর দিয়ে ভর্তি। আর এখানে কয়েকটা দোকানপাট আছে, ওখানে আপনারা বসতে পারবেন এবং ড্রিঙ্কস তারপরে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে ছবি তোলার জন্য বাঁশ দিয়ে একটা দারুণ সুন্দর জায়গা তৈরি করা আছে, অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে, খুব ভালো লাগছে। এবং এখান থেকে সানসেট দুর্দান্ত সানসেট। এখানে অবশ্যই আপনাদের আসা উচিত। জাস্ট যখন ক্যাবো দে রামা যাওয়ার জন্য লেফট টার্ন নেবেন, তার ঠিক এখানেই ডান পাশেই এই বিচটা অবস্থিত। ওপর থেকে দুর্দান্ত লাগছে। ক্লিপগুলো একদম খারাপ, ক্লিপগুলো আছে বলেই সাউথ গোয়ার বিচগুলো অমায়িক লাগে।
ফটো তোলার জায়গা তৈরি করা রয়েছে, জাস্ট বাঁশ দিয়ে মানে কুঞ্চি দিয়ে দারুণ সুন্দর করে সবাই ছবি তুলছে। আর উপর থেকে বীজটা অনেকটাই নিচে, হ্যাঁ বীজটা বেশ দারুণ সুন্দর, মানে এখান থেকে প্রতিটা বীজই খুব সুন্দর, প্রতিটা বীজেই এরকম নারকেল গাছ প্লাস পাথর। এখানে ক্যাবোদেরামাতে এসে জানতে পারলাম এই যে নিচে যে বিচের অংশটা, এই অংশটা হচ্ছে প্রাইভেট বিচ, মানে এখানে আলাদাভাবে বুকিং করে আসতে হবে, মানে প্রাইভেট বিচ, আপনি এখানে যেতে পারবেন না, নিচে অবধি যাওয়ার জন্য আপনার এখানে বুকিং থাকতে হবে। তো এখানে প্রাইভেট পার্টি হয় বা প্রাইভেট মানুষরা যারা আসবেন তারা এই বিচটাকে এনজয় করতে পারবেন। আমরা নিচে যেতে পারবো না, উপর থেকে ছবি ভিডিও করতে পারবো। তো আপনারা যদি চান তাহলে এই ক্যাবোদেরামা বিচে আসতে পারেন। চলুন আজকে এখান থেকে বেরিয়ে যাই কোলভার উদ্দেশ্যে। ক্যাবোদেরামা ক্লিফ থেকে বা ক্যাবোদেরামা বিচ থেকে আমরা বেরিয়ে পড়লাম কোলভার উদ্দেশ্যে। রাস্তায় বেশ কয়েকটি চার্চও আমরা দেখে নিলাম এবং সুন্দর এই রাস্তা দিয়ে এগিয়ে চললাম কোলভার দিকে। কোলভাতে ফেরত এসে স্কুটি ব্যাক করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বিচে স্নান করার জন্য। তো এখন বাজে বিকাল 5টা, আমরা সানসেটের সময় এসে একটু স্নান করার জন্য, কারণ দিনের বেলা প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর ছিল, তাই সানসেটের সময় এসে স্নান করার জন্য। হ্যাঁ, হালকা করে স্নান করবো এবং বেরিয়ে যাব। এখানে কোনো নাইট ক্লাব বা এখানে বার আছে কিন্তু নাইট ক্লাব নেই। হ্যাঁ, নাইট ক্লাবে গেলে একটু ডান্স ফান্স হতো, কিন্তু সেটা হয়তো হবে না। তবে দেখি আজকে স্নানটা করে নিই সুন্দরভাবে। চলো, আমরা বিচে নামছি সন্ধ্যার আগের মুহূর্তেই, কারণ দিনের বেলা প্রচণ্ড রোদ্দুর ছিল, আমরা তখন বিচে নামিনি কোথাও, এবং কাল হয়তো আর টাইম হবেও না, তাই আজ সন্ধ্যার দিকেই আমরা বিচে নেমে স্নান করে নিচ্ছি। ক্যালাঙ্গুটি বিচে বা বাগা বিচে আমরা স্নান করিনি, তাই গোয়া ঘুরতে এসেছি আর আরব সাগরে ডুবকি লাগাবো না এমনটা হতে পারে না, তার জন্যই কোলভা বিচে আমরা কিন্তু স্নান করতে নামলাম। বিচ পুরো ফ্ল্যাট, আরব সাগর। স্নান সেরে বেশ তাড়াতাড়ি আবার এখান থেকে হোটেলে ফিরে ড্রেস চেঞ্জ করে আবার কোলভা বিচের দিকে এগোলাম। কোলভা বিচে যতবার আসি ততবার এই শর্মা না খেলে কিন্তু জমে না। শর্মা খেতে খেতে বিচের পাশে বসে সানসেট দেখার একটা আলাদা মজা। আরেকটা কথা, আজকে আমাদের ঘোরা কমপ্লিট, বেশ কয়েকটা জায়গাতে ঘুরলাম এবং এগুলো কিন্তু সাইট সিনের মধ্যে পড়ে, অরিজিনাল সাইট সিনের মধ্যে পড়ে। তো আমরা সেই জায়গাগুলো ঘুরলাম, এনজয় করলাম দারুণ। আজকে সারাদিন তো প্রায় 140 কিলোমিটার স্কুটি চালিয়েছি। 140 কিলোমিটার স্কুটি চালিয়ে আজকে পুরো সম্পূর্ণটা মোটামুটি কভার করলাম যতটা পারা যায় সাউথ গোয়াতে। তাও দুটো জায়গা আমরা মিস করলাম, একটা হচ্ছে পালোলিম বিচ আর একটা হচ্ছে গালগিবা বিচ। গালগিবা বিচটা মিস করলাম। গালগিবা বিচটাতে কচ্ছপরা, টার্টেলরা তাদের ডিম পাড়তে আসে, তবে এটা এখন না, এটা ডিসেম্বর জানুয়ারিতে ডিম পাড়তে আসে, ঠিক আছে। তো ওই টাইমটাতে সেই বিচটাকে দারুণভাবে প্রোটেকশন করা হয়, তো ওটা যেতে পারলাম না। আর পালোলিম বিচও যেতে পারলাম না। পালোলিম বিচও ভালোই কিন্তু জমজমাট বিচ, মানে কোলভা বিচ যেমন জমজমাট, পালোলিম বিচও জমজমাট। এখন সূর্য প্রায় অস্ত গেছে, তো এখন খাওয়া শুরু করব। হ্যাঁ, নিচে। আর এখানে কিন্তু রাত্রেবেলা মানে সন্ধ্যে 6টা 6:30টার পর কিন্তু আর জলে নামতে, স্নান করতে দেবে না। এখান থেকে বাঁশি বাজাবে এবং ডেঞ্জার জোন ঘোষণা করবে, ঠিক আছে। তো চলো, আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। রাত্রেবেলা খাওয়া দাওয়াটা করব, তারপর দেখাবো বাকিটা। আজ রাতে কোলভা বিচের একটু নাইট লাইফ এনজয় করার ইচ্ছা আছে, কিন্তু কোলভা বিচে একটা দুটো ছোটোখাটো নাইট ক্লাব আছে যেটিরও রিভিউ খুব একটা বেশি ভালো নেই এবং ওনারা ছোট গাড়ি নিয়ে প্রচার করে বেড়াচ্ছেন, তাই নাইট ক্লাবে যাওয়ার কথা স্কিপ করলাম এবং চলে এলাম এখানকার লোকাল একটি বারে। বিচের পাশেই এই বারে প্রতি রাতেই কিন্তু চলে এই প্রোগ্রাম, গান বাজনা এবং যে যার মতো রেস্টুরেন্টে অর্ডার করে এবং খাওয়া দাওয়া করে।
আমরাও বেশ গান শুনতে শুনতে রেস্টুরেন্টে অর্ডার করলাম। রীতিমতো আমাদের অর্ডার চলে এলো এবং আমরা গানের তালে তালে তাল মিলিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করতে করতে একবার ইলেকট্রিসিটি চলে গেল, তাই সেক্ষেত্রে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থাও হয়ে গেল আমাদের এখানে। আগেও বলেছি এখনও বলছি, সাউথ গোয়াতে কিন্তু এনজয়মেন্টের জায়গা একটু কম। অর্থাৎ আপনি এখানে শুধুমাত্র এই একটা দুটি বার পাবেন যেখানে একটু গান বাজনা হচ্ছে এবং লোকে ড্রিঙ্ক করছে বা রেস্টুরেন্টে অর্ডার করে খাওয়া দাওয়া করছেন। তাছাড়া কিন্তু আপনি সাউথ গোয়াতে বেশি কোলাহল পাবেন না, খুবই নিরিবিলি শান্ত পরিবেশ, ভালো লাগবে এখানে। যদিও আমাদের ইচ্ছা ছিল যে টিটোস লেনে আমরা একবার নাইট ক্লাবে যাব, কারণ জীবনে কখনোই আমি নাইট ক্লাবে যাইনি, কিন্তু সে আশা এবার অপূর্ণই থেকে গেল। আবার হয়তো কখনো গোয়া যাব, তখন গিয়ে সেই টিটোস লেনে নাইট ক্লাবে অবশ্যই যাব। তবে আজ আমরা এখানে অনেক সময় কাটালাম এবং এই রেস্টুরেন্টে আজ আমরা ডিনার সেরে নিলাম এবং এখান থেকে এগিয়ে গেলাম হোটেলের দিকে। হোটেলে যেতে যেতে আমরা দাঁড়ালাম কাজুর দোকানে। আপনারা যদি নর্থ গোয়া থেকে কাজু কিনে না থাকেন তাহলে সাউথ গোয়াতে এসেও কাজু কিনতে পারেন। সাউথ গোয়ার কাজুগুলো বেশ দারুণ সুন্দর এবং খুবই ভালো। আমরা কাজুর দোকান থেকে বার্গেন করে কিছুটা কাজু নিয়ে নিলাম এবং চলে আসলাম রুমে এবং আজকের জন্য এখানেই রেস্ট নিলাম, কারণ আজ বহু জার্নি হয়েছে, বহু ধকল গেছে, কায়াকিং থেকে শুরু করে ট্রেকিং অনেক কিছুই আমরা করেছি এবং শেষমেশ আমাদের আজকের ভিডিওটিও এখানে এসে শেষ হচ্ছে। আমরা নেক্সট পর্বে এগোবো দুধসাগর ওয়াটারফলের দিকে। কেমন হবে সেই জার্নি সেটি জানতে আমাদের নেক্সট পর্ব অবশ্যই দেখতে ভুলবেন না। তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি যদি চান তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে, শেয়ার করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো চলুন আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ।